এই জেন জিদের দেখলেন, এবার জেন আলফা আসছে নেক্সট প্রজন্ম। জেন আলফা কিন্তু তারা কিন্তু আরো অ্যাডভান্স। এই অ্যাডভান্স ছেলে মেয়েদের সঙ্গে কিভাবে ডিল করবেন সেটা রাষ্ট্রকে বুঝতে হবে। যে আপনি ওকে ওর মাথায় ঢুকিয়ে দেবেন তুমি হিন্দু ও মুসলমান, বা তুমি মুসলমান ও হিন্দু, চলো লড়াই করো, এই কনসেপ্ট দিয়ে তাদেরকে আপনি রুল করতে পারবেন, ভুল ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে আন্দোলন করতে চাইছে, মানে এর থেকে ভয়ঙ্কর কথা কিছু হয় না। যে নিজে দায়িত্ব নিয়ে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ডুবিয়েছে, স্কুলে স্কুলে সাদা খাতার শিক্ষক পাঠিয়েছে, সে চলেছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আন্দোলন করতে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে কি করেছিলেন, এবং আজকে এই ছাত্র আন্দোলনকে তার গুন্ডামি মনে হচ্ছে। তিনি নিজে কি করেছিলেন? তার কৃতকর্মের জন্য সিপিএম এর 2000 পার্টি অফিস এক রাত্রের মধ্যে মাটিতে মিশে গেছিল। ধর্মেন্দ্র প্রধান আজকে গণ আন্দোলনের চাপে শেষমেশ ইস্তফা দিয়েছেন, এটাকে কি বলবেন? আন্দোলনের জয়? অবভিয়াসলি তার কারণ হচ্ছে যেভাবে গোটা দেশ জুড়ে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল, বিশেষ করে এই নিটের পেপার লিক, সিবিএসসির এবারের প্রথম অন স্ক্রিন মার্কিং এ যে পরিমাণ ভুল হয়েছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। জেনজি, আপনি যদি দেখেন আমাদের দেশে এই যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জেনজি, জেন আলফা, আপনি যাই বলুন না কেন পরপর যে প্রজন্মগুলো এখন নতুন প্রজন্মের তরুণ তরুণীরা, তারা কিন্তু নতুন ভাবনায়িত, তারা নতুন ভাবনায় তারা পরিচালিত হতে চান। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার ক্ষেত্রে সরকারের একটা গভীর অনীহা রয়েছে। দেখুন, আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি চায়নায় চলে যান, আপনি গোটা বিশ্বব্যাপী অন্যান্য রাষ্ট্রগুলো চলে যান, জাপানি থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, এই সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থা একদম প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপরে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, প্রতিটি লেভেলের শিক্ষায় যে পরিবর্তন এনেছে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কিন্তু সেই পরিবর্তন আসেনি। এখন আমরা কিন্তু সেই আগেকার যে শিক্ষা ব্যবস্থা তারই একটা রেপ্লিকা চলছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো ওরা পৃথিবী তো আর স্ট্যাটিক নেই, পৃথিবী অনেক বেশি আগিয়ে গেছে। ফলে আজকে গ্লোবাল ভিলেজের কনসেপ্ট তৈরি হয়েছে। আজকে গোটা বিশ্বব্যাপী এই যে তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে কোনো আর ব্যারিয়ার নেই। তাহলে আজকে ভারতবর্ষের ছেলেমেয়েরা দেখতে পাচ্ছেন বিশ্বব্যাপী অন্য 5টি রাষ্ট্রে কিভাবে শিক্ষা ব্যবস্থা আগাচ্ছে, কিভাবে কর্মসংস্থান তৈরি হচ্ছে, আর তার পরিবর্তে আমার দেশে কি হচ্ছে? আমার দেশে মানুষে মানুষে বিভাজন তৈরি করা হচ্ছে। আমার দেশের সরকার সারা বছর ধরে ভোট করছে, সরকার পরিচালনা করছে না। বলছে, আজকে বলছে আমাকে ভোট দাও, আমি সরকার বানাবো কেন্দ্রে, তারপরের দিন এসে বলছে আমাকে ভোট দাও, আমি সরকার বানাবো রাজ্যে, তারপরের দিন এসে বলছে আমাকে আবার ভোট দাও, আমি সরকার বানাবো, মিউনিসিপ্যালিটি বানাবো, পঞ্চায়েত বানাবো। এখন বলছেন ডাবল ইঞ্জিন, পরে বলবেন ট্রিপল ইঞ্জিন দরকার, না হলে হবে না উন্নয়ন, তারপরে বলবেন ট্রিপল ইঞ্জিন না ক্লাবও দরকার, না হলে হবে না। উন্নয়ন যদি করতে চান, উন্নয়নমুখী হতে চান, তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রপার পলিসি এবং সেই পলিসির ইমপ্লিমেন্টেশন। আপনি বলুন তো, বিগত এতগুলো বছর ধরে গোটা দেশ জুড়ে আমরা কি আলোচনা করেছি? আমরা কখনো বলেছি যে আমাদের প্রাথমিক শিক্ষায় এই আধুনিকীকরণ প্রয়োজন, প্রযুক্তিগত শিক্ষায় এই আধুনিকীকরণ প্রয়োজন? আমাদের শিক্ষা নিয়ে কোনোদিন ডিবেট হয়েছে? স্বাস্থ্য নিয়ে কোনোদিন ডিবেট হয়েছে? যে ডিবেটের ইম্প্যাক্ট গোটা দেশব্যাপী পড়েছে? না। আজকে জেনজিদের আন্দোলন কিসের জন্য? তারা একটা নিটের পেপার লিক নিয়ে আন্দোলন করছে। কেন? সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত। দেখুন, ক্রিমি লেয়ার অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি, তারা কিন্তু এই ধরুন মেডিকেল এডুকেশন থেকে শুরু করে, বিশেষ করে মেডিকেল এডুকেশনে তারা যান, কিছুটা অংশ ইঞ্জিনিয়ারিং এও যান, কিছুটা অংশ এখন লয়েও আসছে। আমি বলছি যে বেসিক্যালি এই যে স্টুডেন্ট কমিউনিটি যেভাবে শিক্ষাকে দেখতে চাইছেন, সেভাবে কিন্তু রাষ্ট্র দেখাতে ব্যর্থ হচ্ছে। সেই জন্যই তাদের মধ্যে এত ক্ষোভ, এত বিক্ষোভ। তারা দেখছেন যে অর্থের বিনিময়ে শিক্ষা কিন্তু বাজারে পণ্য হিসেবে বিক্রি হচ্ছে। তারা একেবারেই দেখতে পাচ্ছেন না যে রাষ্ট্র
এই শিক্ষার আধুনিকীকরণের জন্য, শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে, সেই জন্য রাষ্ট্র আগিয়ে এসে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে। রাষ্ট্র যখন ফেল করছে, তখন তারা এই রাষ্ট্রীয় যে ব্যর্থতা, তার বিরুদ্ধে তারা সমবেত হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই, যুক্তিসঙ্গতভাবেই তারা চেয়েছিলেন যে তাদের দাবি, অত্যন্ত সঙ্গত দাবি, যে যার যার দায়িত্বে এই পুরো বিষয়টিকে, এই পেপার লিক হলো, যিনি দায়িত্বে থাকা সত্ত্বেও তার রেজিগনেশন। যে ছেলেমেয়েরা আন্দোলন করতে গেছিলেন, তারা তো গণতান্ত্রিক পথ বেয়েই আন্দোলন করেছেন। এটা তাদের সাংবিধানিক অধিকার। সংবিধান প্রতিটি নাগরিককে সমবেত হওয়ার অধিকার দিয়েছে এবং ডেমনস্ট্রেশন দেখানোর অধিকার দিয়েছে। তারা তো কেউ কোনোদিন একটা অন্যায্য, অবৈধ, বেআইনি দাবি করছেন তা তো নয়। তাহলে একটা ন্যায্য, সঙ্গত, বৈধ দাবির প্রেক্ষিতে করা আন্দোলন, তার প্রেক্ষিতে কাউকে পুলিশ ভ্যানে নিয়ে চলে যাচ্ছেন, বয়স কত? ছেলে মেয়েদের 18, 19, 20। তাদের বিরুদ্ধে বলছেন যে পকেটে 50 গ্রাম ওই মাদক দ্রব্য ঢুকিয়ে দিয়ে তারকে মামলা করে তাকে জেলে ঢোকানো হবে। তারা সেটা ভিডিও করে ছেড়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। আজকের যুগের ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্স। এই অ্যাডভান্স ছেলেমেয়েদের সঙ্গে কিভাবে ডিল করবেন, সেটা রাষ্ট্রকে বুঝতে হবে। যে আপনি ওকে ওর মাথায় ঢুকিয়ে দেবেন, তুমি হিন্দু ও মুসলমান, বা তুমি মুসলমান ও হিন্দু, চলো লড়াই করো, এই কনসেপ্ট দিয়ে তাদেরকে আপনি রুল করতে পারবেন, ভুল ভাবছেন। নতুন প্রজন্ম ওই কনসেপ্টে অ্যাট্রাক্টেড হবে না। তাদেরকে বরঞ্চ বলুন যে আপনার তাদেরকে কিভাবে উন্নততর মানুষ তৈরি করবেন, কিভাবে প্রযুক্তির শিক্ষা দেবেন, কিভাবে আধুনিক শিক্ষা দেবেন, সেই বিষয়ে কথা বলুন। কিভাবে কর্মসংস্থান দেবেন, তাদের কর্মসংস্থানের বিষয়ে সরকারের ভাবনা চিন্তা কি। আগামী দিনে আমার দেশের যে আভ্যন্তরীণ সম্পদ, এই সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে সরকারের ভূমিকা কি হবে, সেখানে যুবকদের কি কন্ট্রিবিউশন থাকবে, এই জেন আলফা, তাদের কি কন্ট্রিবিউশন থাকবে। আমার দেশকে পরিবেশগত ভাবে এরা অত্যন্ত চিন্তিত, পরিবেশ নিয়ে এরা অত্যন্ত চিন্তিত মানুষজন। সেই নিয়ে সরকারের কি কি ভাবনা চিন্তা, কার্বন এমিশন নিয়ে সরকারের কি ভাবনা চিন্তা, আপনার কেউ কোনোদিন আপনি শুনবেন না যে এটা কোনো পলিটিক্যাল পেরিফেরিতে আলোচনায় এসছে বা রাজনৈতিক নেতা নেত্রীদের আলোচনা এসেছে। তারা কি করছেন? তারা প্রায়শই শুধুমাত্র আসছেন, জনগণের সামনে বক্তব্য রাখছেন কি নিয়ে, না আমাকে ভোট দাও এবং নির্বাচিত করো। নির্বাচিত হওয়ার পরে যে কিভাবে কাজ করব, কোন পলিসির উপর কাজ করব, সেই নিয়ে তাদের বিন্দু বিসর্গ চিন্তাও নেই, আইডিয়াও আছে বলে মনে হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি চলছে। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে কি করেছিলেন? দেখুন, আজকে এই ছাত্র আন্দোলনকে তার গুন্ডামি মনে হচ্ছে। তিনি নিজে কি করেছিলেন? তার কৃতকর্মের জন্য সিপিএম এর 2000 পার্টি অফিস এক রাত্রের মধ্যে মাটিতে মিশে গেছিল। সেটা কি ছিল? দেখুন, আজকে এরা বলছে বটে এরা সিপিএম ছিল, তৃণমূল হয়েছে, আজকে অ্যান্টি মমতা করে আবার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। তার কম্পালশন থাকে, তার পলিটিক্যাল কম্পালশন থেকে হয়তো সে বলতে পারে, কিন্তু সে নিজেও ভালো করে জানে যে ছাত্র কি, ছাত্র আন্দোলন কি। ছাত্র না। আন্দোলন, ছাত্র আন্দোলন, এটা ছাত্র আন্দোলন নয়, তা কি ছাত্র আন্দোলন? নিটে পেপার লিক হয়ে গেছে, অনস্ক্রিন মার্কিং এ সিবিএসসি তে ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে যে পুরো খাতায় লেখা আছে, সেখানে টিক দেওয়া আছে, তারপরে নিচে নোট করা আছে ব্ল্যাঙ্ক পেজ বলে। ছেলেমেয়েরা খেপে যাবে না? গোটা বিশ্বব্যাপী আপনি এবারে খোঁজ নিন, ভারতবর্ষের সম্পদ কি? ভারতবর্ষের সম্পদ হচ্ছে, সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে ভারতবর্ষের হিউম্যান রিসোর্স। আপনি আরব দেশগুলো চলে যান, আরব দেশগুলো হচ্ছে ওয়েল বেস ইকোনমি। সেই ওয়েল বেস ইকোনমি থেকে তারা নলেজ বেস ইকোনমি করবে বলে বিদেশি যত ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি আজকেই এডুকেশন ওয়ার্ল্ডে পড়ছিলাম যে তারা সেটাকে শিফট করবে বলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা সাস্টেনেবল লেভেলে চলে গেছে। বিশ্বে আগামী দিনে রুল করবে কি? নলেজ ইকোনমি। যার যত মেধা সম্পদ থাকবে তারা বিশ্বকে রুল করবে। তাই ওই ওয়েল ইকোনমি থেকে তারা নলেজ বেসড ইকোনমিতে যাবে বলে তারা বিশ্বের সেরা সেরা ইউনিভার্সিটির ক্যাম্পাস খুলছে এবং তাদের বলছে, তারা ইনভাইট করছে যে এসে আমার দেশে এসে ক্যাম্পাস খুলে আমার দেশের মানুষজনকে শিক্ষিত করো। অথচ আমার দেশে কিন্তু বাই বার্থ আমাদের দেশের সন্তানেরা, আমাদের দেশের ছেলেমেয়েরা, তারা কিন্তু ইন্টেলেকচুয়ালি অনেক বেশি ক্যাপেবল।
এই সম্পদকে ব্যবহার করে আপনি যদি চাইতেন, ভবিষ্যতে কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করা যেত এবং ভারতবর্ষ আগামী দিনে বিশ্বের সেরা শক্তি হয়ে উঠতো। কিন্তু আমরা কি করছি? আমরা সেই ব্রেনকে ব্যবহার করছি ওই ৳১ করে প্রতিবার ওই টুইট করলে বা একটা পোস্ট শেয়ার করলে ৳১ করে পাবে। সেই ব্রেনকে আমরা সেই টুইট বা পোস্ট শেয়ারে ব্যবহার করছি। সেই ব্রেনকে আমরা ইউটিলাইজ করতে পারছি না যে যাতে ভারতবর্ষকে বিশ্বের সেরা রাষ্ট্র হিসেবে বা সেরা দেশ হিসেবে তুলে ধরতে পারি। যে ব্রেনের কথা বলছেন আপনি, যে জেনজির প্রজন্মের কথা বলছেন, সেই প্রজন্মের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে নিট পেপার লিক একটি অত্যন্ত জঘন্যতম ঘটনা। তো এবং তারপরেই আমরা দেখলাম ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। তো সেই জায়গা থেকে এটা কি বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী মানবিক এবং তিনি তরুণদের দেখুন, কথা ভাবছেন? এটা বাধ্য হয়েছেন। দেখুন, এই জেন জিদের দেখলেন, এবার জেন আলফা আসছে নেক্সট প্রজন্ম। তাহলে জেন আলফা কিন্তু তারা কিন্তু আরো অ্যাডভান্স। তারপরে জেন বিটা আসবে। এখন ওই আপনি ছেলে মেয়েদের ওই বলবেন যে ওই তুমি হিন্দু ও মুসলমান বা তুমি মানে ওকে ঘৃণা করো ও ধর্মের ভিত্তিতে বা তার ওই স্কিন কালারের ভিত্তিতে বা তার চেহারার ভিত্তিতে বা তার প্রদেশের ভিত্তিতে ও বাংলা ভাষাভাষী, ও বাংলা ভাষায় বলতে পারে না বা ও হিন্দি ভাষী বা ও হিন্দি ভাষী নয়, এর ভিত্তিতে প্রভেদ করবেন, তারা একেবারেই রাজি নয়। তারা এখন মানে এক হয়ে তারা একটাই দাবি করছে যে সকলের সমান অধিকার। শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে দেখুন আমাদের দেশে কি হয়? আমাদের দেশে সরকারি বা বেসরকারি শিক্ষা ব্যবস্থা যাই বলি না কেন, আল্টিমেট গিয়ে এই যে ধরুন নিট, এনটিএ কন্ডাক্ট করে সরকারি ব্যবস্থাপনায়। সিবিএসসি, আপনি স্কুল বেসরকারি পেয়ে যাবেন। গোটা দেশে প্রায় 1 মিলিয়ন স্কুল রয়েছে। তার মধ্যে গত 10 বছরে প্রায় 93,000 স্কুল বন্ধ হয়েছে। তার মধ্যে আমার রাজ্যে হচ্ছে 8,000। গোটা দেশব্যাপী 93,000 স্কুল বন্ধ হয়েছে। যেখানে বেশি, বেশি স্কুল খোলা উচিত। আপনি স্কুলগুলোর অবস্থা দেখুন। যে স্কুলে আজকে চায়না প্রাথমিক স্কুলে এআই শিখাচ্ছে। আপনি আজকে কোটি টাকা খরচা করে যে অ্যাপস বা যে ওয়েবসাইট তৈরি করছেন, চায়নার একটা প্রাইমারি স্কুলের ছেলে প্রম্পট দিয়ে সেই অ্যাপ বা সেই ওয়েবসাইট তৈরি করে ফেলছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন যে ছেলে মেয়েদের আমি ওই ধর্মের ভিত্তিতে বিভাজন শেখাবো এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমি যা বলবো তাই শুনবে, আপনি ভুল ভাবছেন। মমতা ব্যানার্জি দিল্লি যাওয়ার ঘোষণা করলেন এবং ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কোথাও গিয়ে কি বিরোধী শক্তিতে মমতা ব্যানার্জি প্রধান হয়ে উঠছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, আমি যে সেই ঝড়ে বক পড়ে উস্তাদের কেরামতি বাড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে এই ধর্মেন্দ্র প্রধান ইস্তফার কি সম্পর্ক? ওখানে আমি নিজে গেছি, আমি গিয়ে দেখে এসছি। সেখানে এই যেমন অভিষেক দীপকে থেকে শুরু করে, আমি যেদিন ছিলাম রবিবারে, আমার সোমবারে সুপ্রিম কোর্টে মামলা ছিল, সেদিন প্রকাশ রাজও এসছিলেন, শাবানা আজমিদিও এসছিলেন। ফলে মানে ইভেন ওখানে এসএফআই মানে এই ঐশী থেকে শুরু করে সিজেন থেকে শুরু করে সবাই ছিল। ঐশী তো হাঙ্গার স্ট্রাইকেও ছিল। ফলে ঐশী এবং এসএফআই এর প্রেসিডেন্ট উভয়ই হাঙ্গার স্ট্রাইকে ছিল সেদিন। ফলে আমি দেখে এসছি ওখানের বাতাবরণ কি। ওখানে একেবারেই গোটা দেশ থেকে ছেলেমেয়েরা একেবারে বলতে পারেন যে তাদের প্রাণের ডাকে এসে উপস্থিত হয়েছে। তারা তাদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে। তারা তাদের ক্রিয়েটিভ ওয়েতে তারা ইভেন তাদের বক্তব্য রাখছে। আপনি মানে দেখে নিজেরও ভালো লাগবে যে এই ছেলে-মেয়েদের আমরা যদি প্রপার ওয়েতে চ্যানেলাইজ করতে পারি, এদের যদি প্রপার ভাবে ব্যবহার করতে পারি, আমার দেশ কোথায় যাবে তার কোনো ইয়াত্তা আছে? এই ছেলে-মেয়েদের যদি আমি প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারি, ফলে এদের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে সেটাকে প্রপার ভাবে ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে। এটাকে যদি মানে আমি যদি ওই টুইট শেয়ারিং এ আর ওই Facebook এ ওই লাইভ লাইভ করার কাজে ব্যবহার করি এবং সেটা যদি হানাহানির কাজে ব্যবহার করি এবং বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করি, সেটাতেই যদি রেস্ট্রিক্টেড রাখি তাহলে আমরা কিন্তু আমরা দেশের ক্ষতি করব। ফলে দেশের যদি ভালো চান তাহলে সর্বপ্রথম যেটা উচিত সেটা হচ্ছে এই তরুণদের অন্তর্নিহিত আভ্যন্তরীণ শক্তিকে ব্যবহার করে দেশকে সমবেতভাবে আগিয়ে নিয়ে যাওয়া। সেটাই হবে সবথেকে ভালো কাজ। দ্বিতীয় হচ্ছে সারা বছর ধরে ভোট করার কোনো প্রয়োজন হয় না। একটা সরকার
ভোটের মাধ্যম দিয়ে এসে নির্বাচিত সরকার, সে কিন্তু মানুষের কাজ করার জন্য নির্বাচিত। কিন্তু সরকার যদি মনে করেন যে না, আমলাদের উপর দায়িত্ব দিয়ে আমি সারা বছর, যারা নির্বাচিত হয়ে এসছেন, সারা বছর আমি ভোট করে বেড়াবো। কখন দিল্লিতে ভোট করব, তারপরে অন্য রাজ্যে ভোট করব, তারপরে পঞ্চায়েত ভোট করব, মিউনিসিপালিটি ভোট করব, কর্পোরেশন ভোট করব। সারা বছর যদি ভোটই করেন, তা আপনি উন্নয়নটা করবেন কখন মানুষের? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে জেনজিদের যে কথা, যে সিস্টেমে ট্রান্সপারেন্সি আনতে হবে। সিস্টেমে যদি ট্রান্সপারেন্সি যদি না আনেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মেধা কিন্তু তার উপযুক্ত স্থান পাবে না। এ রাজ্যে যেটা হয়েছিল। এ রাজ্যে কি হয়েছিল? চাকরি থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে মেধা সেটা পিছনে চলে গেছিল, অর্থ সামনে চলে এসেছিল। যার বাবার অর্থ আছে সে চাকরি পাবে, যার বাবার অর্থ আছে সে বিভিন্ন জায়গায় সে চান্স পাবে। এটা হয়েছিল এই রাজ্যে। ফলে এই রাজ্যে দেখেছেন যে কিভাবে এসএসসি থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে চাকরিতে দুর্নীতি হয়েছিল। সে আদালতের দ্বারা সেটা প্রতিষ্ঠা পেয়েছে। লিস্ট বাতিল হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে আন্দোলন করতে চাইছে। মানে এর থেকে ভয়ঙ্কর কথা কিছু হয় না। যে নিজে দায়িত্ব নিয়ে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ডুবিয়েছে, স্কুলে স্কুলে সাদা খাতার শিক্ষক পাঠিয়েছে, সে চলেছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আন্দোলন করতে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।